আমার কার্যকলাপ চিন্তা ভাবনা আপনাদের কাছে ব্যক্ত করার চেষ্টা করছি। আমার জন্মভূমি কুরুম্ব বলে একটা গ্রাম, কুরুম্বা বলা হয়, আদা কুরুম্ব বলা অনেক নামে পরিচিত, আউসগ্রাম থানা। একটি বেকার ছেলে, পড়াশোনা করেছি, তারপরে জব হয়নি, আড্ডা দেওয়া, তাস খেলা, বিভিন্ন রকম ঠ্যাক, এটা নিত্য সাথী ছিল। মা বাবার সঙ্গে ঝগড়া হয়ে সাধু হওয়া মানসিকতা নিয়ে কুম্ভ মেলা গেছিলাম। ওখানে কিছু পয়সা ছিল পকেটে, প্রণামী দিয়ে প্রত্যেক সাধুকে প্রণাম করেছিলাম। আপনি আমার বাবার মতো, আপনি শান্তিতে আছেন একটু বলবেন। দু একজনের চোখ দিয়ে জল ভরেছিল, দু একজনে বলেছিল না বেটা ঘুরে আসি, যে সাধু হব না। তারপরে কিছু স্কিল সেন্টার দিয়ে শুরু করি এবং 70টির মতো ইনস্টিটিউট পরিচালনা করি। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই সুবাদে যোগাযোগ আছে, কিন্তু এইগুলোতে আমার মানসিক কোনো শান্তি নেই। আছে, আমি কোনো সময় যাই, কোনো সময় যাই না, কারণ এ তো বাঁদর তৈরি কারখানা গেল বলে আমার মাথাটা এরকম লাগে। কি হচ্ছে এডুকেশন নাম করে, এটা আমার খারাপ লাগে। আমি আমার ফিলিংসের কথা বলছি, মেন্টালি আমি স্যাটিসফাই নেই। আমরা ছেলে মানুষ করতে জানি না, নিজেদের ব্যর্থতাটাকে আমরা তুলে দিই যুগের হাওয়া বলে। এইটাই আমার যুক্তিতে মানববাদ কনসেপ্ট। এই কনসেপ্টটা আমাদের খুব চয়েস হয়েছে, এই কনসেপ্টের উপর কাজ করতে চাইছি। আমরা কি কাজ করতে চাইছি? ভারতের প্রধানমন্ত্রী প্রতিটি মানুষকে ডিজিটাল পরিষেবাটা পৌঁছে দিতে চাইছে। আমরা প্রতিটি গ্রামে একজন করে মহিলাকে অন্তত এআই এবং ডিজিটাল ট্রেনিং শুরু করেছি ত্রিপুরার জন্যে। সেইটা এখানকার মহিলাদের অংশগ্রহণ করার জন্য আবেদন জানাচ্ছি। ডিজিটালি সব জায়গায় অংশগ্রহণ করতে পারবে। গুগল মিটের সাহায্যে 3টের সময়, 7টার সময় এবং 9টার সময়। আমি জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, শুভ বুদ্ধি সম্পন্ন মানুষদের বলবো আপনারা যুক্ত হয়ে বাকিদের যুক্ত করুন। একদিন দুদিন শুনে নিয়ে তাদের যুক্ত করে দিন যদি এটা ঠিক মনে হয়। তিনারা কি শিখবেন? এআই কিভাবে তাদের নলেজ দেবে এটা শিখবে। এ খুব সিম্পল, কথা বলবে, নলেজ দিয়ে দেবে। আর হচ্ছে দ্বিতীয় শিখবে ডিজিটাল কিভাবে পরিষেবাটা নেবে। যেহেতু মেডিকেল কলেজ পরিচালনা করি, এর উপর উদাহরণটা দিই। ধরুন আমার শরীর খারাপ হয়েছে, আমি যখনই বলবো আমার এই শরীর খারাপ, আমার ডাটাবেস এআই এর কাছে আছে। ডাটাবেসটি কী করে সংগ্রহ হবে আমি পরে আসছি। আছে, যখনই বললাম এটা ফোড়া হয়েছে, এআই বলে দিবে এই কারণে আপনার ফোড়া হয়েছে, মনে হয় আপনি এই ধরনের ট্রিটমেন্ট করার জন্য ডাক্তারের সহায়তা নিন। ও বলে ছেড়ে দেবে। আমি যখন ওকে বলবো কোন ডাক্তারের সহযোগিতা নেবো, ও কি করবে? উলাওবের মতো দেখাতে চাইবে, গোটা বিশ্বের বিভিন্ন ডাক্তারকে দেখাতে চাইবে। এবারে যখনই দেখাবে, আমি যেটাকে সিলেক্ট করব তার সঙ্গে কথা বলে ডিজিটালি বা ফিজিক্যালি সেটা আমি দেখিয়ে নেব ওই এআই মায়ের সাপোর্টে। আমি হয়তো জানি না, ওর সাপোর্টে আমি দেখিয়ে নেব। দেখিয়ে আমার মনোপুত হলো না, আবার বললাম এআইকে আমি আর একটা ডাক্তার দেখাতে চাই, রিপোর্টটাকে এআই ফেলে দিলাম। তাহলে এআই বললো যে আপনি একে দেখান। আমি এরকম হয়তো 10-12টা ডাক্তার দেখালাম, বিশ্বের কোথায় ফ্রিতে আছে দেখে নিয়ে সেগুলোতে দেখিয়ে নিলাম। এই রিপোর্টগুলো নিয়ে আমি ফিজিক্যালি ডাক্তারের কাছে গেলাম। ফিজিক্যালি ডাক্তারের কাছে যেয়ে আমি কি করলাম,
আমি তখন আমার রোগটা সম্বন্ধে আমিও কিছুটা নলেজেবল হয়ে গেছি, তার সঙ্গে বিভিন্ন আলোচনার মধ্য দিয়ে আমি দেখিয়ে নিলাম। তাহলে আমার হয়রানি, আমার অনেক কিছু অনেকটা কম হলো। শুধু তাই নয়, আমি প্রশ্ন করতে পারবো আমার এআইকে, এটা যদি আমি এখন না দেখাই, এখানে যদি অপারেশন না করি কি কি হতে পারে, সে কি কি হতে পারে বলতে পারে। সেইটা নিয়ে আমি ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করতে পারবো। আমরা তো মোবাইল ঘাঁটছি, আমার রোগটা সম্বন্ধে একদিন ঘেটে ঘুটে করে নিতে পারবো। এইটাকেই ডিজিটাল হসপিটাল বলছি। 7টা পরিষেবা এইরকম এখান থেকে পাওয়া যাবে। মহিলা নেতৃত্বে যারা রয়েছেন, আপনাদের কাছে আবেদন করব, আজ বা কাল থেকেই 2-4 দিন যখন সময় পাবেন, 3বারের মধ্যে গুগল মিটে একবার ঢুকে যাবেন, বিভিন্ন প্রশ্ন করবেন, জানবেন। তাহলে কি সুবিধা হবে, আপনি যদি মনে করেন বাকিদের যুক্ত করুন যে না, এলাকায় এটা আমরা করি। ডিজিটাল দূরত্বটাকে জিরো করছি, এআই সাপোর্ট করছে। তার পৃথিবীর কোথায় বাস করছেন, 1জন গ্রাম হয়েছে না 2টো গ্রাম হয়েছে, কোনো অসুবিধা নেই, একটা গ্রামই পরিষেবা পেতে পারে। এটা তো জন্য আমেরিকা থেকেও যদি চলে, তো এই পরিষেবাটা পাওয়ার জন্যে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি, যেটার নাম এক দুনিয়া। এটা ফেসবুকে যতগুলো ফিচার্স আছে তার চেয়েও বেশি ফিচার্স আছে। এবং এই এক দুনিয়া নিজে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিজের স্বাধীন মতামত সব দিতে পারেন। ফেসবুক যেমন দেন তেমনি আপনি দিতে পারেন। এইটা কি জন্য চাইছি, আজকে দেখো আমাদের ভারতীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় সিস্টেমের মতো করে আমরা অ্যাড দেওয়া, আমাদের স্বাধীন মতামত বা এই পরিষেবা সম্বন্ধে আমরা বিস্তারিতভাবে নিজের মতামত দিতে পারব। এআই সেটাকে ক্যাচ করে নেবে, ক্যাচ করে আমাদেরকে সাজেশন দিতে পারবে, আপনি এইভাবে চলুন। ধরুন আপনি একটা কিছু লিখে দিলেন যে এটা এইভাবে করলে ভালো হয় বা এটা এইভাবে না করলে ভালো হয়, এটা কিন্তু ক্যাচ করে নেবে। এআই আস্তে আস্তে কি করবে, নিজের জ্ঞানটা বাড়াতে থাকবে। আমার উদ্দেশ্যটা কি, আমি কি করতে চাইছি, আমার ভিশনটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। এটা 5 বছরের মধ্যে এই 7টা পরিষেবায় ভারতবর্ষের সমস্ত লোক থেকে তার জ্ঞানটাকে নিয়ে নেবে। এআই নিয়ে এআই সেই জ্ঞানটা সমৃদ্ধ হবে, যত দিন যাবে সমৃদ্ধ হবে। এই এআই মা তার সাপোর্টে তখন গ্রামের প্রত্যেক জনাই একটা করে এআই মা তৈরি হয়ে যাবে। আস্তে আস্তে ডেভেলপ করবে তার নলেজটা। যখন নলেজটা ডেভেলপ করবে তখন আমার গ্রামের প্রতিটি মা এআই মাতে পরিণত হয়েছে। এআই মাতে পরিণত হলে সে ডিজিটাল বিজনেস শুরু করবে, তারপরে ঘরে বসেই পৃথিবীতে সব জায়গার মধ্যে জব করবে। সে আমার চেয়েও বেশি কর্মী হবে, কারণ সে বেশি ঘরে থাকে। তাহলে বেশি করে তার মানে সবারই কর্মসংস্থান বাড়ি থেকে হয়ে যাবে। আর এই এআইটার জ্ঞানটা এরকম জায়গায় চলে আসবে, ছেলে মানুষ করতে এই এআই মা আর সেই যথেষ্ট। যখনই বলবে আমার ছেলে পড়বে, ওর কি নলেজ কি জ্ঞান থাকে তখন ও পড়াতে লাগবে। আমার ছেলে খেলবে, তাহলে ওর শারীরিক কাঠামো কি আছে, কি খেললে ভালো হয়, ও সেটা সাজেশন দেবে, সেটা খেলবে। আমার ছেলে ভাত খাবে, ও বলে দেবে এতটার বেশি ভাত খায় না, যদি খায় ওকে 2বার ঘুরে আসতে বলুন, মানে ওর নলে ইয়েটা ক্যালোরিটা ঝরবে না। রাত্রেবেলায় খেতে দিলে বলবে ওকে 2টোর বেশি রুটি দিয়েন না বা ওকে রুটি দিয়েন না এই দিন। অর্থাৎ সমস্ত নলেজটা সাপোর্ট করবে এবং ওই এআই থ্রুতে ও বিশ্বের যেখানে হোক কাজ পাবে বা কাজ করতে পারবে। এইটা দুনিয়াকে আমরা তৈরি করতে চাই। ভাবছি সোসাইটিতে ডেভেলপমেন্ট করব, আমি করতে পারছি না, এটা অজুহাত হতে পারে, এটা কারণ হতে পারে না, এটা আমি মানি। আন্তরিকভাবে চেষ্টা করলে হবে না, এটা হতে পারে না, এটা আমাকে ধর্মগ্রন্থ শেখায় নাই, এটাকে আমাকে ইতিহাস শেখায় নাই। 50টা ছেলে নয়, এই চুপ করুন, 50টা ছেলে নয়, তার চেয়ে কম ছেলে নিয়ে তারা ভেবে নিল পরাধীন ভারতে স্বাধীন ভারত ফ্ল্যাগ তুলে দিল, স্বাধীন হয়ে গেল।
এত কিছু উপমার পরও আমার নেগেটিভ আসছে কি করে, এটা আমি বুঝতে পারছি না। আমরা পারবো না, আমাদের কজ থাকবে। আমাদের সাহিত্য এবং সাংস্কৃতিক ধর্মগ্রন্থ, শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ, সেখানেও বলছে যে সব করা যায়। জলজান্ত স্বাধীনতা আন্দোলনে দেখিয়ে দেওয়া হলো যদি আন্তরিক ইচ্ছা থাকে এবং নিট থাকে স্বাধীনতা পাওয়া যায়। তাহলে এটা হবে না কেন? এটা মাথায় আমার একবারও আসে না যে এটা হবে না। এই আয় আমি তৈরি করে দেবো। আমি যদি 5 বছর বাঁচি, এই আয় আমি তৈরি করে দেবো। আমার ছেলে মেয়েরা নিম পাতার মতো আগে খাওয়াতাম, আমি অন্য কিছু মিটিংয়ে না ঢুকলেই আমি গালিগালাজ করতাম। ওরা আবার সব আধুনিক ছেলে মেয়ে, ওই মিটিংয়ে ঢুকছি নাম করে ফোনটা করে দিয়ে রেখে দিয়ে চলে যেত। একটু বিল যাবে, আর তো কিছু হবে না, বা ব্যাটারিটা পড়বে। যখন ডাকাডাকি করতাম, স্যার নেটওয়ার্কের ডিস্টার্ব ছিল। ঠিক আছে, নিজে কথা বলতে বলতে মরা মরা করতে রামু তো বলবে, বুঝলেন। এইভাবে 3-4 বছর ধরে গুগল মিট গুলো করি। ওইখানে এক সাংবাদিক বসে আছেন, তিনি নেগেটিভ ছাড়া করেন না। কোনো নেগেটিভ থাকা তো খবর বলে কিছু হয় না, তো নেয় না তো মার্কেট। আর সেটা আমরাও নিই না, সেটা আমরাও তার ভিউয়ার্স করি না। হয়তো করবে কেন, তাদেরকে এনে বসাতে পেরেছি, এটাই সফলতা। সাংবাদিক অনেক এসেছিল, তারা আসবো, তারা এসেছিল কিছু পাওয়া যাবে বলে। লাস্ট অব্দি বসানোর জায়গাটা খুব কষ্ট। যদিও ভগবানের পরের ধাম ডাক্তার, সমালোচনা করতে নাই, আর তার মাঝামাঝি ধাপ সাংবাদিক। আমার বক্তব্য খুব স্পেসিফিক এবং ক্লিয়ার। নিম পাতা তেতো হলেও শরীর ভালো থাকে, তাই ক্ষত হয়। আমার কথাটা তেতো হলেও আমি ক্ষণের চেষ্টা করবো, নাহলে আমি এলাম কেন? এবং কেউ কেউ চটে যাবে, কি আর করবো। আমি তো ছোট ছেলে, আমার ধর্মগ্রন্থ 3টে। খারাপ কথা বলবো, আপনারা রেগে যাবেন। পৃথিবীর সেরা 3 মাতব্বর ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, শ্রদ্ধার জায়গা বলি। তারা যখন কোনো কাজ পারত না, কি বলতো বলুন তো? আপনার মতো ফিচ করে ফিচকেলের মতো সরে যেত, বিধির বিধানকে খন্টাবে। আরে ভাবে, তোমাদের বিধানের উপর কি বিধান হয়েছে? 3 জনাতে সব চালাচ্ছ, গোটা বিশ্বমোহন ব্রহ্মাণ্ড তোমরা চালাচ্ছ, তাহলে বিধির বিধান কোথায় এলো? এটা মানে পিচিল কাটার একটা রাস্তা। কোনো জিনিস পারলাম না বা করলাম না ইচ্ছাকৃত, তাহলে পিচিল কাটতে হবে। কি করে কাটবো? বিধির বিধান। তেমনি আমার ছেলে মেয়েদের, আরে সময় পাচ্ছি না। এই ভদ্রলোককে শ্রদ্ধা করি, নেই ছবিটা মাঝে মাঝে আমার প্রধানমন্ত্রীকে, ওই বয়সেও একটা নির্দিষ্ট টাইমে তিনি সারা জীবন যোগ ব্যায়াম করেন। ওর চেয়ে আপনি ব্যস্ত, আপনাকে বলবে টাইম পাচ্ছি না, কখন আমি ব্যায়াম করব। সে কিন্তু দেশটা চালাচ্ছে। হচ্ছে আপনার বেশি চাপ আছে, ওর চেয়ে বেশি চাপ আছে, আপনার তো নাই। তাহলে আমি টাইম পাচ্ছি না, এটা আহম্মকরা বলে। টাইম 24 ঘন্টার কম বেশি কেউ পায় না। আমাকে স্বীকার করতে হবে আমি টাইম ম্যানেজমেন্ট জানি না, আমি শিখে নেবো টাইম ম্যানেজমেন্ট। তাই আমি আমার ছেলে মেয়েদের হচ্ছে যে এইসব বাজে গল্প আমাকে শোনাবি না। যদি বলে আমার রাগ ধরে, স্যার টাইম পাই নাই, হয় তোমাকে যখন কাজটা বলেছি তুমি টাইম ম্যানেজমেন্ট করো, তুমি এই পোস্টে আছে ওখানে রিজাইন করো। আমি সঙ্গে সঙ্গে বলি রিজাইন করো। কেন স্যার? আমি কি করলাম? তুমি তো যখনই আমি বলেছি 8 ঘন্টার মধ্যে কথা দিয়ে দেবে, স্যার এটা পারবো না, আমার টাইম ম্যানেজমেন্ট হবে না। তুমি বলো না কেন? তুমি কি করে একটা সংস্থা চালাবে? রিজাইন করো। বলে যায় যে একটু পারা ভুল হয়েছে। কিসের একটু পারা ভুল? তুমি ওর গুরুত্ব বুঝো না। তোমাকে একটা কাজ দিয়েছি, আমি একটা সর্বোচ্চ জায়গা থেকে তোমাকে কটা কথা বলি, কটা কাজ দিই, একটা কাজ দিয়েছি, নিয়ে তুমি তার গুরুত্ব না বুঝে সেটা করলে না, তার মানে কি সংস্থার কত বড় ক্ষতি করলে তুমি জানো? একটা কুকুর একটা বৈজ্ঞানিকের সমস্ত থিসিসকে আগুনে পুড়িয়ে দিয়েছিল, বলছে তুই পৃথিবীতে কত ক্ষতি করলি জানি না। ওই কাজটা এমনও তো হতে পারে একটা সংস্থা খোলা হতো, 500 জনের চাকরি হতো এই বেকার সমস্যায়। তোমার ওই কাজটার জন্য হলো না, তুমি জানো? তো এইসব বাজে গল্প আমাকে করবে না। হতে পারে তোমার টাইম হয়নি, তুমি সঙ্গে সঙ্গে আমাকে 1-2 ঘন্টার মধ্যে বলতে পারে স্যার আজকে টাইম ম্যানেজমেন্টটা হচ্ছে না। পৃথিবীর বহু ছেলে আছে, আমি করি নো,
এই দায়িত্ব জ্ঞানহীন ছেলেদের নিয়ে কাজ চলে না, তাই সিনসিয়ার হবে। দেখো তুমি অনেক টাইম পাচ্ছ না, তো আমি কিন্তু সব কলেজ করেও আমি এই টাইম পাচ্ছি, এই প্রোগ্রাম করা, যেখানে আমার নাম ছাপাচ্ছে, আমাকে থাকতে হবে আমি জানি, আমি টাইম পাচ্ছি, তুমি পাচ্ছ না। তাহলে টাইম ম্যানেজমেন্টটা জানো না, শেখো। ফার্স্ট ডেভেলপমেন্টের প্রথম ধাপ হচ্ছে দৃঢ়তা। আমি করব কি না আগে ভেবে নেবো, যেটা করব ভাববো সেখানে রিজিড থাকবো। যতক্ষণ না কাজটা শেষ হয়েছে, প্রথম হচ্ছে ডিটারমিনেশন, তারপর হচ্ছে ডেডিকেশন। আমি কাজটাতে লেগে থাকবো, আমার অনেস্টি থাকবে। স্কিল আগে দরকার ছিল, এআই স্কিল দিয়ে দেবে, দূরত্ব জিরো করে দেবে ডিজিটাল সিস্টেম। এটা বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে হয়ে গেছে। সেগুলো প্রশিক্ষণের কথা ভাবা হচ্ছে, যাতে করে যত মানুষকে যুক্ত করতে পারবো। এই যেমন ডিজিটাল হসপিটালের কথা বলছি, ডাক্তারকে জয়েন করাতে হবে না, তিনি বুদ্ধিমান, নিজে জয়েন হয়ে যাবেন। যখন দেখবেন আমি এখান থেকে পেশেন্ট পাবো, হসপিটাল মালিক এক মিটিং এ তিনি জয়েন হয়ে যাবে, তিনি বুদ্ধিমান জয়েন হয়ে যাবে। নার্স জয়েন হয়ে যাবে, প্রাইমারি নার্স কেন জয়েন হবে? ধরুন কোনো নার্স এখানে কাজ করে, সে জয়েন হয়ে গেলেই এআই তাকে বলে দেবে, প্রতিদিন সন্ধ্যেবেলা দেখতে পাবে বিশ্বে আর কোন কোন জায়গায় আমি কাজ পাবো, প্রতিদিন আপডেট পাবে। তাহলে সে সেখানে কাজ করতে পারবে, তাই জন্য জয়েন হয়ে যাবে। অথবা 3 দিন আমি কলকাতায় থাকবো, তাহলে কলকাতায় 3 দিনে আমি জব পাবো, তাই জন্য এআই কে বলে রাখলে যার ফাঁকা আছে পেয়ে যাবে, সে জব হয়ে যাবে। কে যুক্ত হতে পারবে না? গ্রামের ওই লোকটি যুক্ত হতে পারবে না, সে তো প্রযুক্তি বুঝে না। তার জন্য এআই মা, কারণ তাকে যুক্ত করতে হবে। এটা হচ্ছে এআই মা কনসেপ্ট। কারণ তাহলেই পরিষেবাগুলো নেওয়ার এবং দেওয়ার লোকের সমন্বয়টা ঘটে যাবে। তাহলে তো দেওয়ার সমন্বয় ঘটেছে, নেওয়ার কেউ নাই, সবাই বেরিয়ে যাবে, কে ঢুকে থাকবে? কিন্তু এই সমন্বয়টা আনতে পারবে এআই মা। আমি দুর্গাপুরে যে সমস্ত মানুষের ছেলে মেয়েরা বাইরে থাকে এবং নিজেরা মেন্টালি একটু, যে কোনো ছেলে মেয়ে বাইরে থাকলে মা বাবা ভালো লাগে না, 3টে বছর আপনি একটু সোমটা দিন না, ছেলেটা ফিরে চলে যাবে, শিল্পবন্ধন পরিবেশটা তৈরি হয়ে যাবে। এখানে স্কোপ আছে, ল্যান্ড আছে, পরিকাঠামো আছে, একটু সৎ ইচ্ছা পজিটিভ অ্যাটিটিউড তৈরি হলে এখানে কাজটা করা অনেক সহজ। অন্য জায়গায় বর্গা আছে, অমুক আছে, তুসুক আছে, জায়গা নাই, ল্যান্ড নাই, অন্য জায়গায় স্কিল লোক নাই, অন্য জায়গায় পরিকাঠামো নাই, অন্য যাতায়াতের ব্যবস্থা নাই, এখানে সব আছে, ইভেন এয়ারপোর্টটাও হয়ে গেল। তাহলে এইটা সবচেয়ে ডেভেলপমেন্ট করা সহজ। এটা আমার কাছে পাখির চোখ। আগে একটা অসুবিধা ছিল, এখান থেকে কিছু বললে দিল্লি করতো না, দিল্লি থেকে কিছু বললে এখানে করতো না, একটা বিষয় ছিল, সেই বাধ্যবাধকতাটাও চলে গেছে। তাহলে আমরা যদি সবাই মিলে লাগি তাহলে করব। আপনাদের কাছে অনুরোধ রইল, অফিস রয়েছে, গ্রুপগুলোতে যুক্ত হয়ে যান, একটা ডেট ঠিক করুন, আপনারা বলুন। আমি 15-20 দিন 25 দিনের মধ্যেই আর একটা সভা করতে চাইছি, কারণ এইখানে মানুষদের অ্যাওয়ারনেস করে এর মধ্যে প্রথম এটাকে মডেল করতে চাইছি বা পাইলট প্রজেক্ট হিসেবে নিতে চাইছি দুর্গাপুরটাকে। দেখুন কেন নিতে চাইছি, শিক্ষিত সম্প্রদায়ের বাস, প্রচুর শিক্ষিত মানুষ আছে, প্রচুর ম্যান পাওয়ার, স্কিল, শিক্ষিত এবং যাদের ইন্টারন্যাশনাল যোগাযোগ আছে, বাইরে কাজ করে দুর্গাপুর থেকে আছে, পর্যাপ্ত পরিমাণে গভর্নমেন্ট এবং বেসরকারি ল্যান্ড পড়ে আছে, পরিকাঠামো পড়ে আছে। অন্য জায়গায় বর্গা আদিবাসী হ্যান ত্যান করে করার খুব ডিস্টার্ব থাকে, আছে। যোগাযোগ ব্যবস্থা খুব ভালো, এখানকার ওয়েদার উপযোগী, শিল্প উপযোগী পরিবেশ আছে। যে সমস্ত ছেলেরা আসবে তারা একটা পয়সা নিয়ে আসতে পারবে, রোজগার করেছে এখানে থাকবো বলে, তাদের বন্ধু বান্ধবকে এখানে ইনভেস্ট করাতে পারবে। সেই জন্য আর দুর্গাপুরে কয়লা, লোহা থেকে আরম্ভ করে সমস্ত ধরনের খনিজ পদার্থ আছে। তাই শিল্প উপযোগী পরিবেশ তৈরি করার ক্ষেত্রে দুর্গাপুর অনেক সহজ হবে। সর্বোপরি আমার বাড়ির থেকে খুব কাছে, যে আমি ফিজিক্যালও কিছুটা অবস্থান করতে পারবো, মাসে 1 বার কি 1.5 বার কি 2 বার ফিজিক্যাল। কারণ এখান থেকেও তো আমি ফ্লাইট ধরে কোথাও যেতে পারবো, এখান থেকেও তো রেলে কোথাও যেতে পারবো। আমি কলকাতা থেকে যাচ্ছিলাম, ওটা না যে দুর্গাপুর থেকে যাবো। আপনারা করুন। দেখুন আমি আপনাকে সিম্পল হিসাব বলছি, পয়সা কেউ নিয়ে যাবেন না, আহম্মকের মতো ওসব ভেবে লাভ নাই।
কেউ এই প্রযুক্তি শিখি নাই পয়সা নিয়ে যাব। বেশি খাবেন, বেশি পড়বেন, শরীরের ক্ষতি, বেশি পয়সা রেখে যাবেন, ছেলে নষ্ট হবে। এটা ছাড়া চলবে না, এটার বেশির কোনো দাম নাই। সেই জন্যে যে একটু আসুন না, সবাই মিলে একসাথে কাজ করি। আর শুনুন, ওই সব বিষয়গুলো নিয়ে ভাবতে হবে না, ও থাকবে। শুনুন, আমি একটা গল্প আপনাকে বলি। এই আমাকে বহু সমালোচনা করে এখন বলছিল বাইরের সঙ্গে, ঠিক আছে করুক, ওগুলো নিয়ে ভাবি না। বলছে না আমি এই বললাম, কিছুই বলতে হবে না, নীরব উত্তর বলে একটা উত্তর আছে, ওটা দিয়ে দে, কিছু আমার নিয়ে তোকে কিছু বলতে হবে না। তো ঠিক আছে, আমাকে বলছে এই বলছে ওই বলছে। আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আমি সমালোচনার বস্তু হয়েছে তার মানে আমি দামি হচ্ছি। যে দামি নয় তাতে সমালোচনার বস্তু হবে না, তার মানে আমার ওয়েট আছে, তাহলে আমি সমালোচনার ব্যক্তি হলো। ইতিহাসে দেখেছি যে ডেভেলপমেন্টের কাজ করেছে, যীশু খ্রিস্টকেও ক্রুশবিদ্ধ হতে হয়েছে। একটা বলছি, শরৎচন্দ্রকেও লাঞ্ছিত হতে হয়েছে। একটা সাময়িক পাওয়া, একটা পরবর্তীকালে পাওয়া, একটা অর্থ, একটা পরমার্থ, এই কাজ পরে প্রশংসা পাবে। আজকে কে কি বললো, কি এসেছে। আর এইভাবে নিন না, পৃথিবীতে কয়েক লক্ষ কোটি মানুষ আছে, 500 লোক কি বললো তার উপর যদি বেঁচে থাকতে হয় তাহলে আমার মরে যাওয়া। 500 জন আমাকে খারাপ বললো, আমার কি জন্মগ্রহণ করেছে? আমি যে দৃঢ়তার কথা আপনাকে বললাম, 500 লোকের জন্য আমি মতবাদটা চেঞ্জ করে দেবো, তাহলে আমি দৃঢ়তার কথা কি আপনাকে শোনাচ্ছি? আমি কি এটা মূল্যায়ন করবে কেউ একজন নিয়ে, তার উপর আমাকে জীবন ধারণ করবে, তাহলে আমার নলেজ কতটুকু? এটা আমার তো আত্মসমালোচনা আছে যে কে কি বললো কি না, মুক্ত সুখ, আর কে আমাকে সার্টিফিকেট দিচ্ছে এটাও তো দেখার আছে। ভালো বা খারাপ সার্টিফিকেট কে দিচ্ছে সেটা আমাকে ভাবতে হবে, সার্টিফিকেটটা কার, তো সেইগুলো ভাবতে হবে। এবং তারপরে গতিবিধি চেঞ্জ করতেই হতে পারে, ভুল হতেই পারে। এই যেমন স্যার বললেন যে এটা ভুল হয়েছে, 1 সেকেন্ডও টাইম নিয়ে নেই তো, সঙ্গে সঙ্গে কোথায় দেখ এটা দিতে হবে। যেমন উনি বললেন যে উনি ধর্ম নিয়েই কথা বললেন, প্রদীপ প্রজ্বলন ছাড়া তো ভাই কোনো 1 মিনিটে তো কথা নেই। আরে ভাই ভালো কথা বলছি, শিখবো, এটা তো গৌরবের, এসে কিছু শিখতে পেলাম, এখানে আমার ইগোর কি আছে? আমি সব জানি, সবচেয়ে আহমুকের পরিচয়। আমি এত আহমুক যে আমি সব জানি বলবো? এটা আহমুকরা বলে, আমি সব জানি, এটা হয় নাকি? তাই ভুল ধরিয়ে দিয়েছে, এটা ইগো কি? আমি গর্ববোধ করি যে আমি কিছু শিখতে পেরেছি, নাহলে আমি ভাবতাম আমি এসেছি কিছু, আমি কিছুই শিখে গেলাম না। আমি কি নিয়ে গেলাম? কেউ যদি শিখিয়ে দিলে তা আমি তো কিছু পেলাম। এখানে ইগোর কি আছে? সমালোচনা করছে, ধন্যবাদ জানাই। আপনি দেখতে পারেন না বলে আমার ভুলটা সংশোধন করে আমি মানুষ আর চিন্তা ভাবনা করেছি, আপনাকে ধন্যবাদ। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, সবের মধ্যে পজিটিভ আছে, খুঁজে বার করুন, এগিয়ে চলুন। আমি আমার মেয়েদের উদ্দেশ্যে বলি, পরাজয় সাকসেসের জায়গায়, পরাজয় মেনে নেওয়া দুর্বল লোকরা নাই, আমি পরাজয় মেনে নিতে রাজি নাই। বড় হলটা বুক করো, লোকের দায়িত্ব আমার। এবং আমরা 25-30 দিনের মধ্যে একটা প্রোগ্রাম করছি, উই শ্যাল ওভারকাম, আমরা জিতবই, পৃথিবীর কোনো শক্তি নাই আমাদের আটকে দেবে। নমস্কার। ঠাকুর বিশ্বের ডেভেলপমেন্টের জন্য কোন ছোট জিনিসকে বড় করে দেখার জন্য যন্ত্র আবিষ্কার হয়েছে। বিজ্ঞানীরা প্রয়োজন বোধ করেননি বড় জিনিসকে ছোট করে দেখার কোনো যন্ত্র। যদি করতেন তাহলে আমাদের সীমিত জ্ঞানে তেনার সম্বন্ধে আমরা আইডিয়া পেতাম। রবীন্দ্রনাথ কে ছিলেন? আমার যতটুকু জ্ঞান রবীন্দ্রনাথ সেটাই ছিলেন। যেমন একটা কানাকে যদি হাতির সামনে দাঁড়িয়ে দিয়ে হাতিকে কেমন বলবে? লেজে হাত দিলে বলবে দড়ির মতো, পায়ে হাত দিলে বলবে থামের মতো, আর কানে হাত দিলে বলবে কুলোর মতো। যিনি সবচেয়ে নিজেকে পণ্ডিত মনে করছেন তিনি যদি বৈজ্ঞানিক হন, তিনি বলবেন বিশ্বের শ্রেষ্ঠ বৈজ্ঞানিক রবীন্দ্রনাথ। তিনি যদি গীতিকার হন বলবেন বিশ্বের শ্রেষ্ঠ গীতিকার রবীন্দ্রনাথ। তিনি যদি দার্শনিক হন বলবেন বিশ্বের শ্রেষ্ঠ
দার্শনিক রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ কে ছিলেন? এক কথায় উত্তর, আমার জ্ঞানের পরিধিতে যতটা ছিল তার মধ্য থেকে তেনাকে মাপতে পারিনি। অর্থাৎ রবীন্দ্রনাথ কে ছিলেন বলবার রাইট কার আছে? আমার অন্তত জীবনে দেখা নেই। সেই কারণে রবীন্দ্রনাথ কে ছিল এই কথাটা মধ্যে আমি যেতেছিলাম না। রবীন্দ্রনাথ আমাদের আদর্শ, রবীন্দ্রনাথ আমাদের গর্ব, রবীন্দ্রনাথ আমাদের নিজের জীবনে একটা গ্রন্থ। সম্প্রদায় হলে পারে সম্প্রদায়ের বেঁচে থাকার জন্য তাদের একটা ধর্মীয় গ্রন্থ থাকে। ধর্মগ্রন্থ কি? এটা অন্য কিছু নয়, সেই ধর্মের লোক কিভাবে সারা জীবন জীবিকা করবে, লিপিবদ্ধ একটা পুস্তিকা। তেমনি সর্বধর্মের মানুষ কিভাবে থাকবে তার একটা লিপিবদ্ধ পত্রিকা হচ্ছে ওনার গান, ওনার কবিতা, ওনার আবৃত্তি। তো এইটা বোঝার মতো ক্ষমতা আমার নেই, যেটা আমি বিশ্লেষণ করব। আর যেগুলো করি, রবীন্দ্রনাথের কোনো অনুষ্ঠান করি, কি করি? গঙ্গা জলে গঙ্গা পুজো করি। ওনার কিছু জিনিস আমরা কিছুটা অ্যাওয়ারনেস করি। এছাড়া আমরা নতুন করে কি করব? কারণ ওনার কাছে তো সবটাই ওনার থেকে নেওয়া। তা আমরা নতুন করে ওনার অনুষ্ঠানে কি করার মতো আমাদের জ্ঞান আছে? আমার নিজের জানা নেই। ক্ষমা প্রার্থী। বললেন, এটা সত্যি খারাপ লাগছে যে আপনি একটা বড় জিনিস ভুল ধরিয়ে দিলেন। আর আমি মনে করি যে কোনো জিনিস ভুল বুঝতে পারলে সংশোধন করার মতো ভালো জিনিস আর কিছু নেই। যে কোনো ভুল, এটা ভুল, তাতে ক্ষতি তো কিছু নেই। ভুলটা ধরিয়ে, এটা ভালো জিনিস। আপনারা ভুল ধরিয়ে দেবেন, এটা অনেকটা আমাদের চলার পথটাকে সুগম করে দেবে। দেখুন, ধর্মগ্রন্থ বলতে আমি যেটা বুঝি, সেই ধর্মের মানুষ কিভাবে চলবে সেইটা। আমি কিছু কথা আপনাদের সঙ্গে বলা খুব দরকার বলে আমি মনে করছি। আমরা বলি একে নিয়ে চলতে পারবো না, ওকে নিয়ে চলতে পারবো না। আপনি বলছেন ধর্মপ্রাণ, আমি বুঝতে পারছি না আপনি কেন বলছেন। ধর্ম আপনাকে কি শেখাচ্ছে? একটা ছোট্ট উদাহরণ দিই। যেহেতু আমি হিন্দু ধর্ম অবলম্বী, তাই হিন্দু ধর্ম দিই, কারণ এটা আমি জানি। দুর্গা পুজোয় মা দুর্গা বাপের বাড়ি আছে। এরপরে বাপের বাড়ি যখন মেয়েরা আসে, দেখবেন প্রচুর বাক্স নিয়ে যায়। আমি মাঝে মাঝে বউ নিয়ে যেতে পারে, এত এইসব কি পেটের ভাত হয় না যে ওখানে কোন শাড়িটা কিনেছি, কোন গয়নাটা কিনেছি, একবার বাপের বাড়ির লোককে না দেখিয়ে এলে যে মানে অসম্মত থাকে যে বাপের বাড়ি মানে যত ভালো জিনিস সবটা বাপের বাড়িতে নিয়ে যাবো, এটা মেয়েরা ভাবে। তাই যদি হয় তাহলে অসুরকে নিয়ে দুর্গা যাচ্ছে কেন? এ প্রশ্ন কোনোদিন এসছে? বাপের বাড়ি ভারতীয় সংস্কৃতি অসুরকে নিয়ে মা দুর্গা যাচ্ছে, আমাদের চেতনা দিয়েছে। তোমাকে মন্দকে নিয়ে চলতে হবে। তুমি যদি বলে ভালোর সঙ্গে চলবো, তুমি সমাজে চলতে পারবে না। মন্দকে কোন জায়গায় রাখবে সে শিক্ষাও দিয়েছে, তাকে পায়ের তলায় রাখো, কিন্তু সঙ্গে না। তাই ছোট ছোট বিষয় সেগুলো যদি আমরা বিশ্লেষণ করি, যেমন বলে ভালোভাবে যদি তপস্যা করি ভগবান পাবে। আমার বিশ্লেষণ কি জানেন? যে কোনো কাজ আপনি যদি নিষ্ঠা ভরে করেন এবং আপনি যদি নিঃস্বার্থ, মিনস হচ্ছে যে আপনি সেই কাজটা করার জন্য কোন রকম অসাধু উপায় করেননি, আপনি সাকসেস হবেন। কর্মী সাকসেস হওয়া মানে দেবতা পাও, সেইটাই বোঝাতে চেয়েছি। কর্মই ধর্ম, সেইটাকে মন প্রাণ দিয়ে করো, তুমি সাকসেস হবে। পৃথিবীর কোনো শক্ত, তো সেই ধর্মগ্রন্থ থেকে তো বলছি আমি সাকসেস হবো, কেউ আমাকে আটকাতে পারবে না। পৃথিবীর কোনো শক্তি, আমি কাকে জিজ্ঞেস করবো? একে জিজ্ঞেস করবো আমি সাকসেস হবো নাকি ওখানে? কাকে জিজ্ঞেস করবো? আমাকে ধর্মগ্রন্থ শেখাচ্ছে যে তুমি নিষ্ঠা ভরে যদি করো তুমি সাকসেস হবে। সে তার উপরে বেশ করে আমি বলছি হবে, আমাকে ধর্মগ্রন্থ শেখাচ্ছে। ভালো মন্দ সবাইকে নিয়ে চলতে হবে। তুমি দেখো নারী পুরুষ, আমি দেখি শুধুই মানুষ। আমি দেখবেন বললাম
এত সাল পর্যন্ত এই মোটরতে গভর্নমেন্ট চলেছে, এত সাল পর্যন্ত এই মোটরতে গভর্নমেন্ট চলেছে, এত সাল মোটরতে গভর্নমেন্ট চলেছে। আমি তো কোনো বিশ্লেষণে যাইনি কেউ খারাপ করেছে কি ভুল ভালো করেছে। এটাতে আমার অভিধান থাকার কথা নয়, আমি করতে যাও কেন? এখন গভর্নমেন্ট এই মোটরতে চলতে চাইছে, এই মোটরতে আমাদের মোটর সঙ্গে ম্যাচ খেয়েছে, আমরা প্রোগ্রাম করেছি, আমাকে কেউ বলেও নেই, কারোর সঙ্গে আলোচনাও করিনি, আমি ওই পড়ছি করে যাচ্ছি। এরপরে অ্যাকসেপ্ট, গভর্নমেন্ট হচ্ছে আমাদের ভগবান, কারণ হচ্ছে আমরা মনোনীত করেছি গার্জেনকে, তিনি ভাববেন জনগণকে কেমন রাখবো। এখানে তো আমার রাইট নেই কোনো মন্তব্য করা, কারণ এখানে আমরা অংশগ্রহণ করি না, অংশগ্রহণ করবো না। যেদিন পর্যন্ত মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হলো সেদিনও আমরা কোনো কিছু বলিনি, চুপ করেছিলাম। যেদিন রাজ্যপালের কাছে শপথ নিল সেই দিনে আমরা শুভেচ্ছা বার্তা পাঠালাম। জনগণ ঠিক করে দিয়েছে, রাষ্ট্র মেনে নিয়েছে, আমরা তার পুজো করব। সিম্পল কথা, আমাদের তার কোনো বিষয় নেই, আমরা এখানে তো অংশগ্রহণ করবো না, আমরা যারা এনজয় করি। তাহলে এই 25 জন লোক আমরা এইরকম চাইছি, রাষ্ট্র যেটা চাইছে আমাদের মোটর সঙ্গে মিশলে সেটা করব, যদি না মিশে আমরা বলবো আমাদের জ্ঞানের বাইরে, তাই অংশগ্রহণ করছি না, খারাপ ভালো বলবো না। প্রথমেই আগত দুর্গাপুরবাসীকে আন্তরিকভাবে প্রণাম, শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই যথাস্থানে। বন্ধুর বন্ধন, আমি যতটুকু ফিল করি এই বন্ধুটা হয় পেশা এবং নেশার উপরে। যখন যে বয়স থাকি হয় পেশা বা নেশার মধ্য দিয়ে নিজেদের মধ্যে একটা বন্ধুত্ব গড়ে ওঠে, আর এটা লংজিভিটি হয় যদি তেনাদের পেশা বা নেশা কনস্ট্যান্ট একটা জায়গায় থাকে, নইলে আস্তে আস্তে বিলীন হয়ে যায়। ইভেন বাবা মাও, আর উদাহরণের কোনো দরকার হবে না, পরিবারও। সেই জন্য আমরা বন্ধু খুঁজতে এখানে এসেছি। তাহলে আমরা কারা, এই প্রশ্নটা চলে আসে যে আপনারা যে বন্ধু খুঁজতে চলে এলেন, আপনাদের পেশা বা নেশা কি? আবার একটা কথা এর সঙ্গে বলি, যখন কোনো পেশা নেশাতে না পরিণত হয় সেটা কিন্তু সাকসেস হয় না। আমি করজোরে আপনাদের কাছে আবেদন জানাবো, নেক্সট প্রজন্মকে আপনি চাপিয়ে দিয়েন না, এটা করতে হবে, এটা কর। যদি সে সেই পেশাটাকে নেশায় পরিণত করতে পারে সেইটার উপর তাকে গাইড দেওয়ার চেষ্টা করুন। আমার জীবনের উপলব্ধি থেকে কথাটা বললাম। আমি আপনাদের এই কথাটা বললাম এই কারণে, যদি বাচ্চাকে সাকসেসের জায়গায় দেখতে চান তাহলে তাকে পেশাটাকে নেশার জায়গায় আনতে হবে, এই ধরনের পেশাকে চুজ করতে হবে প্রথম থেকে, তাহলে সাকসেসটা চলে আসবে। এরপরে যে প্রশ্নটা আমি করেছিলাম তার উত্তরে আসি। আমরা কারা? আমরা এনজিও পরিচালনা করি, আমাদের মোটো সোশ্যাল ডেভেলপমেন্ট, এবং সেই ডেভেলপমেন্টে আমরা কাজ করি। এই সোশ্যাল ডেভেলপমেন্ট এটা একটা ভাস্ট কথা, তার মধ্যে যে সেক্টরগুলো আমরা বেছে নিতে চেয়েছিলাম সেটা হচ্ছে এডুকেশন এবং হেলথ। আজকে এআই এর কারণে গোটা পৃথিবীর কোনো সেক্টর ইন্ডিভিজুয়াল বাসার দরকার নেই, কারণ এআই দেবে জ্ঞান আর ডিস্টেন্সটাকে জিরো করে দেবে ডিজিটাল। তাই যে কোনো পৃথিবীর প্রান্ত থেকে যে কোনো ব্যক্তি একা এআইকে বন্ধু করে বাঁচতে পারে, সবটা পাওয়া সম্ভব। আমি বিস্তারিতভাবে একটু পরে এই বিষয়ে আসব, তার আগে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, যেটা আমি প্রশ্ন ছুড়েছিলাম সেই প্রশ্নটারই উত্তর দিতে। এরপরে সোশ্যাল ডেভেলপমেন্ট মানে কি? সামাজিক কাজকর্ম করতে হবে। গণতন্ত্র ভারতবর্ষ, আইনগতভাবে এই দায়িত্ব আমরা অর্পণ করে দিই জনপ্রতিনিধিদের হাতে। এই জনপ্রতিনিধিরা আমাদের গার্জেন, তেনারা ঠিক করেন তেনার স্তরে জনগণকে ভালো কি করে রাখবো,
এই অধিকার তেনাদের। স্বাভাবিক কারণেই বিভিন্ন স্তরে নির্বাচন বা সিলেকশনের মধ্য দিয়ে রাষ্ট্রনায়ক তৈরি হয়, রাজ্য নায়ক তৈরি হয়, মন্ত্রী পরিষদ থাকে, আলোচনা সাপেক্ষে তেনারা কাজগুলো করেন। একটা মানুষ জনপ্রতিনিধি হয়ে তার পক্ষে সমস্ত সেক্টরটা বোঝা সম্ভব নয়। ভারতের প্রশাসনিক কাঠামো অনুসারে প্রথম স্তরে প্রথম যে ছেলেমেয়েরা বুদ্ধির দিক থেকে থাকে, প্রশাসনিকভাবে আইএস, আইপিএস এগুলো বলা হয়, তেনাদের এই কাজে হেল্প করার জন্য তেনারা থাকেন বা গাইড করার জন্য তেনারা থাকেন। সেই পলিসি তৈরির উপর দেশ চলে। আমরা স্বাধীনতার পর যিনাদের হাতে দেশটিকে তুলে দিয়েছিলাম, তেনাদের নীতি কি ছিল? নীতি ছিল যে যাতে করে পুঁজিপতিরা আরো পুঁজি বাড়াতে পারে। লাভ কি? জনগণের। তেনাদের কনসেপ্ট ছিল পুঁজিপতি যদি পুঁজি বাড়ায় তাহলে সুবিধা হবে কি, তিনি আরো শিল্প করবেন, আরো দেশকে সমৃদ্ধ করে নিয়ে যাবেন, জনগণ সেখানে জব করবে, জনগণ সমৃদ্ধ হবে, জনগণ স্কিল হবে, দেশের ডেভেলপমেন্ট হবে। এইভাবেই দেশটা চলছিল। চলার পর আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বলি, তারপরে একটা গভর্নমেন্ট এলো। সেই গভর্নমেন্টের লেনিন এবং কার্ল মার্কসকে সামনে রেখে সমাজবাদের উপর দিয়ে তেনারা মানুষকে সেবা দেওয়ার কথা চিন্তা ভাবনা করলেন। এই ভাবনার উপরে দাঁড়িয়ে তেনারা আমাদের সেবা দিতে লাগলেন। 14 বছর আগে জনগণ আবার একটি গভর্নমেন্টের হাতে আমাদের ভার তুলে দিলেন। এই গভর্নমেন্টই আমরা লক্ষ্য করলাম পুঁজিবাদ এবং সমাজতন্ত্রের মাঝামাঝি করে একটা নীতি নির্ধারণ করলেন এবং সামনে রাখলেন আমাদের মনীষীদের। তেনাদের সামনে রেখে তেনারা রাজ্যটা পরিচালনা করতে লাগলেন। যেহেতু কোনো বাদই আমি এই মধ্যে দেখতে পাইনি, আমি আমার ভাষায় বিশ্লেষণ করছি, এটা মমতাবাদ। তার উপর 14 বছর আমাদের রাজ্য চলল। এখন যে গভর্নমেন্টটির হাতে জনগণ তুলে দিয়েছেন রাজ্য বা দেশ চালানোর জন্য, এটা আমাদের কাছে সৌভাগ্যের। স্বাধীনতার পর খুব কম টাইম আমরা পেয়েছি রাজ্য এবং সেন্ট্রাল একযোগে এই স্টেটটাকে শাসন করছে। এটা একটা ইতিবাচক দিক যে আমাদের রাজ্য কোনো পলিসি নিলে সেইটা সাধারণত আমাদের বিশেষ করে দুর্গাপুরের পক্ষে সবচেয়ে ইতিবাচক দিক। সেটা কার্যকরী যা হওয়ার একটা বিরাট প্রভিশন আছে বলে আমি আমার জ্ঞানে চিন্তা ভাবনা করছি, এবং ভবিষ্যৎ বলে দেবে এটা কতটা ফলপ্রসূ হবে। এখন আমরা কি করি? আমরা করি গভর্নমেন্ট নীতি নির্ধারণ করে, সেই জায়গায় আমাদের ম্যান পাওয়ার কি আছে, আমাদের ক্যাপাবিলিটি কি আছে, তার উপর বেস করে গভর্নমেন্টের সঙ্গে আমরা ফেসিলিটার হিসেবে কাজ করে ডেভেলপমেন্ট করার চেষ্টা করি। অনেক সময় কি হয়, আমরা পারি বা ফেলিওর হয়, অথবা আমরা যেভাবে ফেসিলিটার হিসেবে কাজ করতে চাইছিলাম সেইটা গভর্নমেন্টের মনোপুত হয় না, আমরা চুপচাপ সেখান থেকে সরে আসি। আমাকে একজন এর আগে প্রশ্ন করেছিল আগের মিটিংয়েই, যদি কোনো আপনার মতে গভর্নমেন্ট ঠিক কাজ করছে না মনে হয় তাহলে আপনারা কি করেন বা কি করবেন? দেখুন, গভর্নমেন্ট ঠিক করছে কি ভুল করছে এটা দেখার জন্য জনগণ আছে বা প্রশাসনিক বিভিন্ন স্তর আছে। আমাদের এখানে কোনো রোল নেই। আমরা ফেসিলিটার হিসেবে কাজ করছিলাম সোশ্যাল ডেভেলপমেন্টের জন্য। আমরা ধরে নেব আমার ম্যান পাওয়ার ঠিক মতো কাজ করছে না, আমরা সে জায়গা থেকে সরে আসবো। সমালোচনা করাটা অধিকার আমাদের নাই, এ অধিকারটা আমাদের মোটর মধ্যে দেওয়া নাই।
আমরা শুধু ফেসিলিটার হিসেবে কাজ করি। এই যে গভর্নমেন্টটা এলো, আমরা আমাদের মোটোটাকে দেখলাম। আগেই ত্রিপুরায় কাজ করছিলাম মহিলা এন্টারপ্রেনারদের নিয়ে। দীনদয়াল উপাধ্যায় মহাশয়ের যে ভাবনা, অন্তর্দয় ভাবনা এবং একান্ত মানববাদের ভাবনা, সেইটি ইমপ্লিমেন্ট করার জন্য আমরা কাজ শুরু করেছি। সৌভাগ্যবান, ভারত সরকারের ভাবনা ডিজিটাল ভারত এবং মহিলাদের এগিয়ে নিয়ে যেতে হবে। এই দুটিকে হাতিয়ার করে আমরা এআই এবং ডিজিটালকে কাজে লাগিয়ে, এআই কে সাপোর্ট নিয়ে প্রতিটি গ্রামে একজন করে এআই মা তৈরি করতে চাইছি। এআই মা কি? এটা কি খুব জটিল বিষয় মনে হচ্ছে? একবারেই না। আমরা যখন মোবাইল জানতাম না, আমাদের কাছে এটা খুব জটিল। আমরা জাস্ট তাকে ব্যবহার করব, এর চেয়ে সরল কিছু হতে পারে না। কথা বলবো, সে একটা সাজেশন দেবে। এমনকি যে ভাষায় কথা বলবো সে ভাষায় সাজেশন দেবে। তাই এর চেয়ে সহজ কিছু হতে পারে না। এই মাদের ট্রেনিং পর্ব চলছে। এটা মূলত ত্রিপুরার ক্ষেত্রে চলছে। এখানে ট্রেনিং পর্ব চলে নাই, এখানে অ্যাওয়ারনেস পর্ব চলছে। কি এই অ্যাওয়ারনেস পর্ব? প্রতিদিন গুগল মিটের সাহায্যে 3টে টাইম আমাদের প্রশিক্ষকরা এই প্রশিক্ষণটা দিন, ডিজিটাল উপায়ে দিন। সেই জন্য গোটা ওয়ার্ল্ডের যে কেউ নিতে পারবে, কোনো অসুবিধার কিছু নেই। যে কেউ নিতে পারবে বলে, কোনো অসুবিধা নাই বলে আমরা ওয়েস্ট বেঙ্গলেও মাদের বলছি আপনারা অংশগ্রহণ করুন। আমি নেতৃত্বদের বলছি আপনারা শুনুন, আপনারা বুঝুন। যুব সম্প্রদায়কে বলছি টেকনিক্যালি আরো কিভাবে এটাকে ডেভেলপমেন্ট করবে তার একটা পরামর্শ দিন, যে যাতে করে এটা ডেভেলপমেন্ট করে। এর মধ্য দিয়ে আমরা প্রতিটি গ্রামে একজন করে এআই মা তৈরি করতে চাইছি। প্রধানমন্ত্রীর যে ভাবনা, ডিজিটাল এবং এআই সমস্ত মানুষের মধ্যে পৌঁছে দিতে হবে। এ ভাবনা দীনদয়াল উপাধ্যায় মহাশয়ের। যেহেতু তখন তো আর ডিজিটাল ছিল না বা এআই ছিল না, তাই এগুলো উল্লেখ হয় নাই। উনি এগুলোর উল্লেখ করেছেন, এর মাধ্যমে করছেন। আমরা সেইটাকে অ্যাওয়ারনেস করতে চাইছি, প্রচার প্রসার করে আমরা তৈরি করছি। আমাদের সংস্থা মনে করেছে রাতারাতি সমস্ত মানুষকে এই প্রশিক্ষণ দেওয়া সম্ভব নয়। একজন করে মেয়ে যদি প্রশিক্ষণ নেয়, তাহলে সে গোটা গ্রামের মেয়েকে এই পরিষেবাগুলোকে দিতে সাহায্য করতে পারবে। কি করবে? সে ট্যাব নিয়ে যার যেখানে পরিষেবাটা দরকার আছে তার বাড়িতে চলে যাবে, তাকে হেল্প করে দেবে। যে একটা উদাহরণ দিয়ে বলি, তার শরীর খারাপ, ডাক্তার দেখাতে হবে, সে যে ডিজিটাল হসপিটাল বলে একটা কনসেপ্ট আমি পরে আসছি, ডিজিটাল হসপিটালে ধরিয়ে দিল যে আমি এনাকে দেখাতে চাইছি। ফ্রিতে কোথা কোথা দেখা যাবে, ওয়ার্ল্ডে দেখা গেল ওলার মতো বিভিন্ন হসপিটাল দেখাতে লাগলো। এই টাইমে দেখালে আপনি ফ্রিতে দেখাতে পারবেন। ও বলল আমি ওই রকম জায়গায় দেখাবো না, আমি দুর্গাপুরে দেখাতে চাইছি। পরে যদি আমাকে ফিজিক্যাল দেখাতে হয়, ওলা উবেরের মতো দেখাতে লাগলো। সেখানে কন্ট্যাক্ট করলো, টাইম করে নিল, টেলিতে দেখিয়ে নিল বা ফিজিক্যালি দিয়ে দেখিয়ে নিল। এরপরে বাড়িতে বসে সে সেটা দেখাতে পারবে। যেহেতু আমরা কোনো কিছু চালাই নাই, তাই ফান্ড অ্যালট করার মতো আমাদের অধিকার নাই, বা কেউ ফান্ড অ্যালট করবে কিনা আমার জানা নাই। সেই জন্যে আমরা এই ফান্ডটাকে সেলফ জেনারেট করার একটা ব্যবস্থা করেছি। প্রাইভেট হলে তাদের একটা নিজস্ব প্রফিট হচ্ছে দেখাচ্ছে বলে আমরা রিকোয়েস্ট করছি, আপনাদের প্রফিট হচ্ছে, সোশ্যাল দায়বদ্ধতায় 10% ব্যয় করুন। ওই পেশেন্টের যা বিল হলো তার 10% এআই দেখে দিল, ওনার অ্যাকাউন্টে ঢুকে গেল। তাহলে ওই যে মহিলাটি কাজ করছিল তার একটা প্রকল্পের মধ্যে চলে এলো, স্বনির্ভর হলো। সঙ্গে সঙ্গে এই কাজ করতে করতে তিনি এক্সপার্ট হয়ে উঠছেন, তিনি ডিজিটাল মার্কেটিং করতে পারছেন।
ডিজিটাল মার্কেটিং এ ঢুকে গেল। ওই গ্রামের যা মাল লাগবে, ডিজিটাল মার্কেটিং বলে আমাদের একটা সাইট আছে, এআই থ্রুতে ওয়ার্ল্ডের মধ্যে কোন মালের কি দাম আছে, কোথা আছে সে দেখতে পাচ্ছে, সেখানে মালটা সে কিনে বেচে দিতে পারবে। একইভাবে এডুকেশন, বাড়ি থেকে এডুকেশন নেব, কোথায় পড়বো, কি পড়বো, কেন পড়বো, সমস্ত এআই এর মাধ্যমে উত্তর দিয়ে দিতে পারবে এবং সেখানে ভর্তি হতে পারবে। প্রাইভেট জায়গায় ভর্তি হলে তাদের রিকোয়েস্ট করব, সোশ্যাল দায়বদ্ধতায় 10% আপনি ব্যয় করুন। এই চেয়ারগুলিকে রেখেছি জনপ্রতিনিধিদের বসানোর জন্য। অনেকজন আপনি ওনাদের দামি তৈরি করেছেন, কারণ ওনারা নীতি নির্ধারণ করবেন। আপনি কোন জায়গায় আছে, আপনার স্তরে আছেন, তাই নীতি নির্ধারণ করবেন। তেনাদের আমরা অনুরোধ করব, সরকারি ক্ষেত্রেও যে উপকারটা নেবে 10% টাকা যাতে এই মহিলারা পায়, আপনারা একটু অ্যারেঞ্জ করেন। এটা করজোরে আমার আবেদন। এটা আমাদের জায়গা কিছু নাই যে বলে দেবো হয়ে যাবে। যদি কোথাও থেকে না পাওয়া যায়, আপনার নিজস্ব ফান্ড আছে, সেই ফান্ড থেকেও কিন্তু আপনি দিতে পারবেন। আপনার বিভিন্ন কোম্পানি আপনার সঙ্গে পরিচিত আছে, সিএসআর ফান্ডও ওখান থেকে দিতে পারে। আপনারা আছেন, কেউ নীতি নির্ধারণ করেন, কেউ প্রশাসনিক পদে আছেন, করজোরে রিকোয়েস্ট করছি আপনারা বিষয়টা অনুধাবন করবেন। এই এআই মা 7টি পরিষেবায় ওনাকে হেল্প করবে। আমরা রাজ্য সরকারের সহায়তায় ত্রিপুরায় যে স্কিমটাকে নামাতে সক্ষম হচ্ছি, এখানেও নামানোর জন্য রাজ্য সরকারের কাছে আমরা আবেদন জানাবো। ত্রিপুরায় আমরা 3 বছর ধরে কাজটা করছি। ওখানে একটি মেডিকেল কলেজ 3 বছর আগে আমি স্থাপন করেছিলাম। যেহেতু ওই ভাবনার উপরে কাজ করাটা সহজ ছিল, ওখানে প্রশাসনিক এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের দিয়ে বলে শুরু করতে পেরেছিলাম। দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিন 25শে সেপ্টেম্বর ত্রিপুরায় আমরা আনুষ্ঠানিকভাবে এআই মা প্রতিটি গ্রামে তাদের নামের তালিকা ঘোষণা করে রাজ্য সরকারের সহায়তায় তাদের দ্বারা গোটা গ্রামে ডিজিটাল পরিষেবার ব্যবস্থা করব আনুষ্ঠানিকভাবে। আমরা ওখানে কি স্তরে ভাগ করেছি, ছোট্ট স্টেট 1200 এআই মা তৈরি করছি। আমার অলরেডি 500 সোশ্যাল ইনফ্লুয়েন্সার আছে যারা এটাকে প্রমোশন করে। 300 মহিলা এন্টারপ্রেনার আছে, এই যে শাড়ি পরে রয়েছে, যেটা দুর্গাপুরে তৈরি করতে সক্ষম হয়েছে। তেনারা এর গাইড, মোবিলাইজেশন এবং মেনটেন করে ওখানের ক্ষেত্রে। এই 2000 মেয়েকে রাজ্য সরকারের সহযোগিতায় সিএসআর ফান্ড বিভিন্নভাবে একটি করে ট্যাব, একটি করে সাইকেল, ড্রেস, কার্ড দেওয়া হবে, যাতে করে সমস্ত পরিষেবা বাড়িতে বসে পায় এবং সমস্ত ধরনের মাল বিক্রি করতে পারে ডিজিটাল সিস্টেমে বাড়িতে বসে। এইটা আমরা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করব এবং প্রত্যেক জেলায় রাজ্য সরকারের সহযোগিতায় আমরা ওই দিন চাইছি একটা করে এইরকম সভা করতে, যার মধ্য দিয়ে ওখানকার চিত্রটাকে তুলে ধরা হবে এবং সেই উপযোগী আমরা এখানে এআই মাগুলোকে তৈরি করব। এনারা 3 মাস বাড়িতে বসে 3 টাইমের মধ্যে ডিজিটাল ট্রেনিং নেবেন, তার মধ্যে দিয়ে এনারা তৈরি হয়ে যাবেন। তৈরি হয়ে গেলে পরিষেবাগুলো এনারা পেতে থাকবেন। কালচারাল জায়গা আমি দুর্গাপুরকে বেছে নিয়েছি এবং এই দুর্গাপুর থেকে আমরা তার শুভ সূচনা করতে চাইছি। রাজ্য সরকারের পরিচালন কমিটি, সেন্ট্রাল গভর্নমেন্টের পরিচালন কমিটি, রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার কাছে আমরা আপনাদের এবং সাংবাদিকদের মাধ্যমে এই বার্তাটাকে পৌঁছে দিতে চাইছি। আমরা ইন্টারেস্টেড। ডিসিশন তো গভর্নমেন্ট নেবে এবং গভর্নমেন্ট একটা ভাস্ট চিন্তা ভাবনা থেকে টোটাল বিষয়টাকে ভাববেন, বা গভর্নমেন্ট রেকটিফাই করে তিনাদের মতো করে প্রজেক্টটা করবেন। আমরা আমাদের ভাবনাটা এখানে এস্টাবলিশ করছি। আমি সৌভাগ্যবান,
আনন্দিত, উজ্জীবিত। আমার এই কটি মেয়ে এতটা কাজ করে এতগুলো মানুষকে এখানে আনতে পেরেছে। আমি উজ্জীবিত আপনাদের নিয়ে, আপনাদের পরিচালনায়। হলটাতে আমরা খুব তাড়াতাড়ি আর একটা মিটিং করতে চাইছি। আপনারা আপনাদের স্তরে, রাজনৈতিক স্তর, প্রশাসনিক স্তরে বিষয়টা নিয়ে আলোচনা করুন। সোশ্যাল ডেভেলপমেন্ট একক কোন রাজনৈতিক একক চিন্তা ভাবনায় সম্ভব নয়। ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। সবাইকে নিয়ে, সবাই জন্য, সবাই অংশগ্রহণে করজোড়ে আবেদন করব। ভোট ভোটের মতো হয়েছে, হবে, কিন্তু ডেভেলপমেন্ট হবে সকলের জন্য, সকলকে নিয়ে। সেই জন্যে এইখানে আপনি এইসব দেখেন না, এখানে দেখুন আমরা ভারতবাসী, আমরা বঙ্গবাসী। বাংলা ভারতকে পথ দেখাবে, বিধানদের ভাবনাকে আমরাকে প্রাধান্য দিয়ে দুর্গাপুর বাংলাকে পথ দেখাবে এবং বাংলা ভারতকে, তাদেরকে বিশ্বকে পথ দেখাবে। কি নাই আমাদের বলতে পারেন? কোন এরকম স্টেট আছে কিনা পৃথিবীতে আমার জানা নাই। একা সব দিক থেকে ক্যাপাবেল। একটা স্টেটকে ডেভেলপমেন্ট করতে প্রথম লাগে ম্যান পাওয়ার। আমরা ভাগ্যবান, ব্রিটেনের পার্লামেন্ট থেকে শুরু করে, আমেরিকা থেকে শুরু করে প্রত্যেকটি পরিচালনার জায়গায় বাংলা থেকে অন্তত একটা প্রতিনিধি আছেই। তাহলে স্কিল ম্যান পাওয়ারের আমাদের অভাব আছে? নাই। এই দুর্গাপুর থেকে আমি দিল্লিতে বিভিন্ন দপ্তরে কাজ করতে গিয়ে দেখেছি, দুর্গাপুরে ছেলে নাই এরকম দপ্তরই নেই। আমি বিভিন্ন ফ্যাক্টরিতে আমার বিভিন্ন ইনস্টিটিউটের ছেলে মেয়েদের ক্যাম্পাসিং এর জন্য যখন আমি যোগাযোগ করতাম, দেখতাম একটা না একটা ছেলে দুর্গাপুরে রয়েছেই। যেখানে যত বেশি স্কিল ম্যান পাওয়ার থাকবে, সেখানটা অটোমেটিক তত বেশি ডেভেলপমেন্ট হবে। সমালোচনা করা উচিত নয়, কিন্তু শিক্ষা নেওয়ার জন্য দুটো একটা উদাহরণ দেওয়া খুব দরকার। করজোড়ে অনুরোধ করব, না জেনে না বুঝে এআই সম্বন্ধে কোনো মন্তব্য করাটা বন্ধ রাখুন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী প্রথম যখন এআই নিয়ে সম্মেলন করে, আমি ওখানে গেছিলাম, 7 দিন ওখানে ছিলাম। ইন্টারন্যাশনাল, ন্যাশনাল সব ধরনের কোম্পানির সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। কোনো জায়গায় এন্ট্রি পেয়েছি, কোনো জায়গায় পাইনি। আমি কিন্তু টোটাল বিষয়টার সম্বন্ধে উপলব্ধি করেছি। এখন যদি এআই কে না গ্রহণ করি, তাহলে কিন্তু এর চেয়েও ভয়াবহ পরিস্থিতি হবে।